হাসান মাহমুদের এই বইটা বাঙালি মুসলমান প্রশ্ন এইটা ছাপা হয়েছিল 2022 সালে। তো 2022 সালে ছাপা হওয়ার পরে আমার ধারণা কিছু সেমিনার টেমিনার হয়েছিল বা জিনিসটা বেশ ছড়াইছিল। আমার ধারণা এটা একটা রেফারেন্স বই হিসাবে ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে। অনেকেই এটা হয়তো পড়ছেন বা পড়বেন এরকম। তো আমারও ইচ্ছা ছিল যে না ঠিক আছে একসময় পড়বো। তো এক জায়গায় পাইলাম, পাওয়ার পরে আসলে নিয়ে আসার পরে পড়লাম। তো বইটা নিয়ে আসলে কয়েকটা কথা বলি। বইটা হইতেছে ওই তো 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 2টা চ্যাপ্টার আসলে কি বলা যায় যে ওনার বেশ আসলে এটা 3টা লেখা নিয়ে আসলে একটা রিভিউর মতো বলা যেতে পারে। প্রথমে উনি আসলে ওই যে আহমেদ ছফার ওই বাঙালি মুসলমানের মন এইটা নিয়ে হইতেছে প্রথমে বলছেন। এর আগে উনি ভূমিকাতে বইলা নিছেন যে উনি কেন বইটা লিখতেছেন বা ওনার যে ব্যাকগ্রাউন্ডের জায়গাটা সেটা একটা বলার চেষ্টা করছেন। তারপরে হইতেছে যে উনি শুরু করছেন হচ্ছে আহমেদ ছফার ওই যে বাঙালি মুসলমান মন এটা ক্রিটিক করার ভিতর দিয়ে। তো এইটা নিয়ে উনি বেশ, তো আমার ধারণা এই কারণেও মনে হয় ওনার বইটার ব্যাপারে ছড়াইছিল, কারণ আহমদ ছফার তো একটা প্রোফিলিক ইমেজ আছে, ওনার কথার কোনো বিরোধিতা করা যাবে না, বা উনি তো ওয়েল অ্যাকসেপ্টেড একজন রাইটার আর কি। তো ওনার ব্যাপারে যখন কথা বলতেছেন এবং খুব কি বলবো যে হার্শলি কথা বলতেছেন, তখন আমার ধারণা উম, ওনাকে হাসান মাহমুদকে নজরে নেওয়ার বা এনকাউন্টার করার দরকার পড়ছে। তো বাঙালি মুসলমানের মন নিয়ে উনি যা বলছেন সেটাতে তো আসলে তেমন বলার কিছু নাই আর কি। মানে ওইটা আসলে বাঙালির হিস্ট্রির কোনো ঘটনা ছিল না আর কি। আমি যতদূর পড়ছি আমার মনে আছে যে এটা আসলে ওই পুঁথি সাহিত্য নিয়ে কথা, এবং পুঁথি সাহিত্য কীরকমের খারাপ, এবং আসলেই মানে হাসান মাহমুদের যে কনসার্নটা আছে যে যে একটা যে হিন্দু ইতিহাস আছে, সেই ইতিহাসেরই কন্টিনিউশন করছেন, বা বাঙালির যে একটা বাঙালি মুসলমানের যে একটা ইনফিরিয়রিটি আছে, সেই ইনফিরিয়রিটির জায়গাটাকেই আসলে আহমেদ ছফা আরও বুস্ট আপ করছেন। হ্যাঁ, তো এখানে এই রকমের একটা সমস্যা তো আছে। তো আহমেদ ছফার এই জায়গাটা নিয়ে তো ওনার যে ইতিহাসের চিন্তা, সেই চিন্তাগুলি নিয়ে তো আসলে আমিও দু একবার কথা বলছি। কিন্তু আমার মনে হয় যে উনি পদ্ধতি জানতেন না বলে হচ্ছে ইতিহাস বর্ণনায় ভুল করছেন। এইটা যতটা না সত্যি, তার চাইতে আমার মনে হয়েছে যে উনি আসলে যে রেফারেন্স পয়েন্টগুলি নিয়ে কাজ করছেন, সেই রেফারেন্স পয়েন্টগুলি আসলে ইনভ্যালিড হয়ে গেছে। সেটা বরং খেয়াল করতে পারাটা ভালো আর কি। এইটা হইতেছে আমার ধারণা। দেখি পরে হয়তো আরও এটা নিয়ে আরও কথা বলবো আর কি। তো হাসান মাহমুদ যেই হিস্ট্রিটাকে মানে এই বাঙালি মুসলমান প্রশ্নের যে হিস্ট্রিক্যাল লাইনটা টানছেন, সেটা অনেকটা মোটামুটি এইরকম যে বঙ্কিমের 2টা লেখা আছে, এবং বঙ্কিমের লেখা 2টা আর উনি রিকগনাইজ করছেন যে বাঙালি মুসলমান হিসেবে একটা আইডেন্টিটিকে প্রথমে লোকেট করছেন হচ্ছে বঙ্কিম, এবং এটা হয়েছে আসলে 1872-এর আদমশুমারির পরে। 1872-এর আদমশুমারির পরে দেখা গেল যে আরে পূর্ব বঙ্গ তো ওই সময়ের যে ওখানে তো বিশাল পরিমাণ মুসলমান আছে। তো তখন বঙ্কিম আসলে এইটা নিয়ে লেখেন। 2টা লেখা আছে ওনার, একটা হচ্ছে বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, আর একটা হচ্ছে বাঙালির উৎপত্তি। 2টাই 1881 সালে লেখা। তো ওইখানে আসলে উনি প্রচুর আর্য এবং হিন্দুদের ভাগের বাইরেও একটা বাঙালি মুসলমান জাত আছে, সেই জাতটার কথা উনি রিকগনাইজ করছেন। ব্যাপারটা এইটুকুই। তারপরে ওই সফার প্রবন্ধের কথা আসছে, যেটা আসলে হাসান মাহমুদ দেখাইছেন যে এটা আসলে ওই ওই ইতিহাসেরই একটা কন্টিনিউশন। তো বঙ্কিম যখন এটা দেখাইছেন যে তারপর তো আসলে কিছু ইতিহাস লেখা হয়েছে যেগুলি আসলে কি বলবো যে ইতিহাসবিদ্যা জানেন এই রকমের লোকজন লেখেন নাই, বরং কবি সাহিত্যিকরাই লিখছেন বা অন্যান্য ডিসিপ্লিনের লোকজন। তো ওনারা লেখার পরে যে রকমের ব্যাপার দাঁড়াইছে সেটা অনেকটা এরকম যে হইতেছে যে নিম্ন বর্ণের হিন্দুরা হইতেছে মুসলমান হইছে,
প্রথমে বৌদ্ধ হয়েছিল, পরে এই জাত প্রথার ঝামেলাই হচ্ছে ওনারা নিষ্পেষণে মুসলমান হইতে বাধ্য হয়েছেন। বা আরেকটা ধারণা ছিল যে হচ্ছে জোর করে মুসলমান বানানো হয়েছে, এটা খুব একটা টিকে নাই এই ধারণা। বা তারপরে ধারণা হয়েছিল যে বাইরে থেকে আসছিল পীর ফকির রাইসা হচ্ছে সবাই এটা মুসলমান বানাই দিয়েছেন। তো এইগুলি তো আসলে খুব একটা মানে কি বলবো যে অ্যাকসেপ্টেবল জায়গা না। কিন্তু তারপরেও এখনো দেখা যায় যে সমাজের মধ্যে আমাদের ধারণার মধ্যে এগুলি চলতেছে। তো প্রথম যে দুইটা জায়গাতে উনি আসলে মানে যেটাকে নেয়ার মতো মনে করছেন, সেই দুইটা লেখা হচ্ছে একটা অসীম রায়ের লেখা। অসীম রায়ের যে সেটা হচ্ছে 1983 সালে একটা লেখা ছিল, দ্য ইসলামিক সিনক্রিয়েটিস্টিক্স ট্রেডিশন ইন বেঙ্গল, এইটা। আর লাস্টলি উনি নিছেন হচ্ছে যেটাকে উনি আসলে আমার ধারণা জাস্ট ইলাবোরেট করছেন কিন্তু মোটামুটি ফুললি অ্যাকসেপ্ট করছেন, সেটা হচ্ছে ইটনের 1993 সালে লেখা, দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার 1204 to 1760। তো উনি ওই তো ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে হইতেছে যে এইগুলি নিয়ে বলছেন। থার্ড চ্যাপ্টারটাতে উনি আসলে হচ্ছে বা অসীম রায়ের যে আর্গুমেন্টগুলা, সেই আর্গুমেন্টগুলার কথা বলছেন। তা অসীম রায়ের আর্গুমেন্টের বেশ কিছু জিনিস উনি নিছেন, কিন্তু আবার বেশ কিছু জায়গাতে উনি প্রশ্ন তুলছেন। প্রশ্নগুলি এরকম, অসীম রায়ের ধারণাটা হইতেছে এরকম যে এটা বাইরে থেকে আসা কোনো ঘটনা ছিল না, বরং ভিতরকার যে সমাজ ছিল সেই সমাজের ভিতরে হচ্ছে নানান ধরনের ইন্টারাকশনের ভিতর দিয়ে, একটা সমন্বয়ের ভিতর দিয়ে এখানে একটা ইসলাম বা মুসলিম সমাজ হইতেছে, তৈরি হয়েছে আর কি। তো এটাকে অনেকটাই উনি নিছেন, হাসান মাহমুদ নিছেন, কিন্তু কিছু প্রশ্ন তুলছেন যে এটা আসলে কোন সময়ে হয়েছে, কোন জায়গাতে হয়েছে, কিভাবে হয়েছে। এই ডিসক্রিপশনগুলি খুব বেশি ক্লিয়ার না অসীম রায়ের জায়গাতে। তো এই জায়গাগুলি আবার অনেক বেশি ক্লিয়ার করতে পারছেন হচ্ছে ইটন। উনি 4 নম্বর চ্যাপ্টারে হইতেছে যে আসলে ইটনের জায়গাটাকে নিছেন এবং ইলাবোরেটলি ব্যাখ্যা করছেন। যারা পড়বেন তারা তো বুঝতে পারবেন। তো এখানে ওনার আর্গুমেন্ট মোটামুটি এই রকমের যে হইতেছে যে একটা ভৌগোলিক চেঞ্জ হয়েছিল 1600 শতকের দিকে। হ্যাঁ, এই মানে 1415 শতকের দিকে সেটা হইতেছে যে গঙ্গা নদী হচ্ছে তার দিক পরিবর্তন করছিল, তো যার ফলে প্রচুর বদ্বীপ তৈরি হয়েছিল। এইটা একটা ঘটনা। এবং 16 শতকের দিক দিয়ে হইতেছে মঙ্গলরা হচ্ছে বাংলায় হচ্ছে তুর্কিদেরকে পরাজিত করে নিজেদের একটা সাম্রাজ্য তৈরি করছিল। এটা হচ্ছে সেকেন্ড ঘটনা। থার্ড ঘটনা হইতেছে যে ওই মোগলদের সৈন্যবাহিনীর মধ্যে প্রচুর মুসলমান ছিল, ওরা হচ্ছে এখানে রিটায়ার করছে। আর ওই মুসলমান সৈন্যদেরকে আসলে বা মোগলদেরকে আসলে ফাইন্যান্সিয়াল হেল্পটা করতে হচ্ছে হিন্দু মারোয়ারিরা। তো মারোয়ারিদের একটা টাকা পয়সা ছিল। তো মোগল শাসনের একটা বড় ব্যাপার ছিল, ওনারা খাজনা বাড়াইতে চাইতেন। তো খাজনা বাড়ানোর জন্য ওনারা হচ্ছে নতুন নতুন জায়গা আবাদ করতেন। তো ওই সৈন্যরা হচ্ছে পরবর্তীতে আবাদের জায়গাতে নামলো, হিন্দুদের কাছে হচ্ছে টাকা পয়সা নিত। তো এইভাবে হচ্ছে বাংলা মানে এই পূর্ব উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই জায়গাগুলিতে আসলে ওনারা ছড়ায় পড়ছিলেন। এবং ছড়ায় পড়ার পরে দেখা গেছে যারা ওই সরকারি কর্মকর্তারা ছিল মোগলের, ওনারা দেখা গেছে রিটায়ারমেন্ট লাইফে এক ধরনের সুফি লাইফ লিড করতেন। তো ওনারা হচ্ছে আবার বিভিন্ন জায়গা জমি নিতেন যে মসজিদ বানাবো, মাজার বানাবো, এগুলি বইলা। তো ওই সব কিছু মিলা হইতেছে যে এখানে একটা এবং এই কাজগুলি ওনারা যে নিজেরা করতেন তা না, এখানে যে আসলে কি বলা যায় যে এক ধরনের আদিবাসী টাইপের ছিল, তাদেরকে দিয়ে ওই চাষাবাদগুলি করাইতেন। তো দেখা গেল যে তাদের ইন্টারাকশনের ফলে আসলে একটা বিশাল জনগোষ্ঠী এখানে তৈরি হইতে থাকলো এবং বিশাল জনগোষ্ঠী আসলে ধীরে ধীরে মুসলমান হইতে থাকলো আর কি। তো এইটা হইতেছে যে ইটনের ঘটনাটা, এবং এইটাকে উনি এন্ডোর্স করছেন হাসান মাহমুদ। এবং এন্ডোর্স করার পরে উনি যেটা বলছেন যে উনি আসলে আরও কিছু জিনিস এখানে অ্যাড করছেন। অ্যাড করা বলতে হচ্ছে যে
ওই এইটার ইটনের যে সমালোচনা হয় না তা না, সলিমুল্লাহ খান কিছু সমালোচনা করছিলেন ও, তো ওগুলি আসলে তেমন কোনো জিনিস না, ওইটার উনি এনকাউন্টার করছেন। এবং এনকাউন্টার করার পরে উনি যেটা বলতেছেন হাসান মাহমুদের যে এখানে ইনক্লুশন, সেটা হচ্ছে উনি বলতেছেন যে এখানে আসলে বাঙালি মুসলমান জাতিটাকে মোরালি মানে ন্যাশনালিটির জায়গা থেকে না দেখা একটা সিটিজেনশিপের জায়গা থেকে দেখতে পারলে ভালো। উনি ওই রকমের কিছু রায় দিছেন আর কি, যে এখানে এবং ওই ওনার আমি যেটা বুঝছি যে আসলে মেইন আর্গুমেন্টটা হইতেছে যে সমাজের মধ্যে এখনও বাঙালি মুসলমান ধারণা নিয়ে যে আরও আগের যে ঘটনাগুলা, সেই বঙ্কিমের ধারণা, সে আহমেদ ছফার ধারণা, সেগুলোই রয়ে গেছে। এরপরে অসীম রায় এবং ইটন যেই আবিষ্কারগুলো করছেন সেইগুলি আসলে ওয়াইডলি প্রচার হয় নাই, বা আমাদের এখানে সমাজ সংস্কৃতির মধ্যে আলাপ আলোচনার মধ্যে এই জিনিসটা আসে নাই। উনি এই দুইটাকে নেয়ার জন্য বলছেন, এবং তারপরে বলছেন যে এখন আসলে আমাদেরকে অতীতটাকে ওই জায়গা থেকে দেখতে পারা দরকার, এবং দেখতে পারলে তাইলে হইতেছে যে একটা বাঙালি মুসলমান আইডেন্টিটিটা ঠিকমতো বোঝা যাবে, এবং এটারও বুঝতে হইলে ন্যাশনালিটির জায়গা থেকে না বুঝা সিটিজেনশিপের জায়গা থেকে বুঝতে পারলে ভালো। এই হইতেছে ওনার মানে আর্গুমেন্ট বা বইটার সামারি যদি আমি বলি। পড়তে গিয়ে তো আসলে কিছু অবজারভেশন হইছে আমার। তো এই অবজারভেশনগুলির কথা বলি বা আমার ক্রিটিকের কথা বলি। আমার প্রথমেই যেটা মনে হয়েছে সেটা হইতেছে যে উনি ধারণাগুলি নিয়ে ক্রিটিক্যাল হন নাই। ধারণা ইন এ সেন্স আমি যদি বলি, যেমন ধরেন ধর্ম পরিচয়ের জায়গা, হ্যাঁ, যে ধরেন ধর্ম পরিচয়টা কিভাবে তৈরি হইতেছে আর কি, এটাকে প্রথম থেকে একই রকম ছিল কিনা। উনি শেষের দিকে আসছেন যে আসলে মুসলমান পরিচয় কিভাবে ইভলভ হয়েছে এখানে। তো এটা তো খালি মুসলমান পরিচয়ের ঘটনা না, এটা একদম আমি যেটা দেখি সেটা হচ্ছে ধর্ম পরিচয়ের ঘটনা। যেমন ধরেন 1213 শতকে ঘটনাটা কীরকম ছিল ধর্মের, বা এখনকার সময়ে ঘটনাটা কীরকম হয়েছে ধর্মের। দুইটা আসলে তো বেশ আলাদা আলাদা জিনিসই হওয়ার কথা আর কি, আমি যেভাবে বুঝি। যেমন ধর্ম জিনিসটা তো আসলে তৈরি হয়েছে, এখন যেটাকে আমরা ধর্ম হিসেবে দেখি সেটা যখন কৃষিভিত্তিক সমাজের মধ্যে আসছে আর কি, সোসাইটি। তো এই কৃষি সমাজে মানে উৎপাদন ব্যবস্থার মধ্যে আসার পরেও আমার ধারণা এটা ছিল হইতেছে যে রাজা বাদশাদের ধর্ম আর কি, যে রাজা কিভাবে মানে লেজিটিমেসি পাইলেন ওনার। একটা তো সামরিক ক্ষমতা দিয়ে উনি পান, আরেকটা হইতেছে ওনাকে আসলে একটা আধ্যাত্মিক ক্ষমতা ক্লেম করতে হয়। সেই ক্লেমটা ছিল হইতেছে আসলে ধর্মের কাজ। আমি যেটা বুঝি যে ধর্ম আসলে একজন ব্যক্তির মানে ব্যক্তির ধর্ম ছিল না ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ধর্ম এতটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল না। ব্যক্তি আইডেন্টিটিটাই তো আসলে এত বেশি কি বলবো জরুরি ঘটনা ছিল না, বরং অনেক বেশি আচার টাচার মানে হইতেছে যে এইগুলা দিয়েই হইতেছে মানুষ চলতো। হ্যাঁ, বা আরেকটা ঘটনা হইতেছে যে এই ধারণার জায়গাতে, যেমন উনি হিন্দু ধর্মটাকে কনস্ট্যান্ট ধরে নিছেন, এবং উনি না শুধু একদম প্রথম থেকে মানে ধরেন বঙ্কিমরা তো আসেনি, অসীম রায় এবং হচ্ছে আমার ধারণা ইটনও ধরে নিয়েছেন যে হিন্দু ধর্ম এমন একটা জিনিস যেটা অনাদিকাল থেকে আসে। কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। আমি যেটা দেখি যে অনেক আগে থেকে জাত প্রথা ছিল, কিন্তু হিন্দু থাকাটা তো মানে ধরেন এটার মধ্যে দিয়ে অনেক ইনক্লুশন হয়েছে, অনেক কিছু এক্সক্লুশনও হয়েছে। হ্যাঁ, এইভাবে হইতেছে একটা জাত প্রথার ভিতর দিয়ে সমাজটা চলছে, যেটা আসলে পরবর্তীতে হিন্দু ধর্মে হিসাবে কনভার্ট হয়েছে আর কি। তো এই আমার কথা হইতেছে যে ধারণাগুলি নিয়ে উনি ডিল করছেন, এই যে ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম। উনি শেষের দিকেও যে বলছেন যে ইসলাম ধর্ম বলতে একটা জিনিস ইভলভ করছে এইখানে, কিন্তু হিন্দু ধর্মের জায়গাটাও যে ইভলভ করছে এবং কিভাবে করছে, ওই যে ন্যারেটিভ, এই ধারণাগুলিকে ক্রিটিক্যালি এঙ্গেজ না হওয়ার কারণে ধারণাগুলিতে আমার ধারণা এখানে একটা গ্যাপ হয়েছে। তো শুধু ধারণাগুলির ঘটনাতে জায়গাটাতে যে এটা ঘটছে তা না, সেটা ধরেন ন্যারেটিভগুলির ক্ষেত্রেও ঘটছে। আমি দু একটা কথা বলি যে এই ন্যারেটিভগুলি তো উনি একটু ক্রিটিক্যাল থাকলেও, কিন্তু এইখানে যে অন্যরকম একটা কিছু ঘটতেছে সেইটার কোনো আসলে উনি
মানে জায়গা তৈরি করেন নাই। যেমন ৭৭ নম্বর একটা পেইজে আছে উনি যেখানে বলতেছিলেন যে বাংলাদেশ কিভাবে আ আসলো আরকি। যে বাংলাদেশ ১ম এ ব্রিটিশ কলোনিয়াল ভারতবর্ষ থেকে স্বাধীন হয় মুসলিমদের স্বাধীন রাষ্ট্র পাকিস্তান হিসেবে। যেখানে জাতীয় পরিচয়ের ভিত্তি ছিল ধর্ম। কিন্তু ১৯৭১ সালে পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলে জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে নেওয়া হয় ভাষা ও সংস্কৃতি তথা জাতিসত্তাকে। তো এইটা উনি হচ্ছে মানে এইটা তো আসলে এক্সিস্টিং ন্যারেটিভ। কিন্তু এই ন্যারেটিভটাকে নেয়াটা তো মানে এটার ব্যাপারে যে ক্রিটিক্যাল হওয়া যায় সেটার ব্যাপারে উনি হয়তো একটু সুরের মধ্যে ওনার একটা আছে। কিন্তু উনি তো এইভাবেই দেখছেন যে আসলে পাকিস্তান হওয়া মানে হচ্ছে মুসলমান হওয়া, তারপর ১৯৭১ এ বাংলাদেশ হওয়া মানে হচ্ছে বাঙালি হওয়া। কিন্তু আমি যেটা দেখি এটা সার্টেন কাইন্ড অফ ন্যারেটিভ। এই ন্যারেটিভের অল্টারনেটিভও আছে আরকি। যেমন ধরেন ১৯৪৭ এ যে এটা পূর্ব পাকিস্তান হওয়া এটার একটা বড় কারণ তো হচ্ছে জমিদারি প্রথা উচ্ছেদ করতে চাওয়া আরকি। আবার ধরেন ১৯৭১ সালে যেটা বাংলাদেশ বাঙালি হইতে চাওয়ার জন্য যে হইছে বা ধরেন ডিফারেন্ট কাইন্ড অফ মুসলিম হওয়ার জন্য যে বাংলাদেশ হইছে তা তো না। বরং এখানে একটা রাজনৈতিক অধিকারের জায়গা ছিল। ইলেকশনে জিতছে কিন্তু ক্ষমতা নিতে দিতেছে না। এখানে বাংলাদেশের লোকজন বা পূর্ব বাংলার লোকজন হইতেছে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাদের হইতেছে যে রাজনৈতিক অধিকার নাই। তো সুতরাং এটাও তো একটা কাইন্ড অফ ন্যারেটিভ। এই ন্যারেটিভের জায়গাটাতে হচ্ছে ক্রিটিক্যাল হন নাই। আমার কথা হইতেছে যে উনি সার্টেন ধারণার ব্যাপারে যেমন ক্রিটিক্যাল হন নাই, সার্টেন ন্যারেটিভের ব্যাপারেও পরবর্তীতে উনি হয়তো বলতেছেন যে এই কিছু স্কোপ আছে, কিন্তু ন্যারেটিভগুলোকে উনি আসলে ধইরা নিয়েই এনকাউন্টার করছেন। তো সেখানেও আমার মনে হয়েছে যে আলাপটা যতটা ওয়াইডার হইতে পারতো সেই জায়গাটাতে আসলে সাফার করছে। কিন্তু থার্ড যে পয়েন্টটা আমার কথা হইতেছে এই পয়েন্টটাতে অসীম রায়, ইটন এবং হচ্ছে হাসান মাহমুদ ওনারা এই জায়গাটাকে একদমই এড়ায় গেছেন। সেটা হচ্ছে ওই ১৮৭২ সালের যে শুমারিটা হইল, যে সেই শুমারিতে হইতেছে প্রথম দেখা যায় এবং ওইটাই আসলে ট্রিগারিং পয়েন্টটা, যেখানে দেখা যায় যে আরে এই অঞ্চলে তো মুসলমান অনেক এবং মুসলমান আছে। তো এই যে সরকারি ডেটাগুলি হইতেছে, এই ডেটাগুলি এবং যে ক্যাটাগরিগুলি হইতেছে সেই ক্যাটাগরিগুলোরা ওনারা হইতেছে খুব মানে আনকোশ্চেনড জায়গা থেকে ওনারা সত্য বইলা ধইরা নিছেন। এখানে এই যে আমি যেটা বলতেছিলাম যে ধারণাগুলির মধ্যে চেঞ্জ হয়, মানে জিনিসগুলি যে আগায়, এই ঘটনার একটা ভালো উদাহরণ আছে হইতেছে ১৯৪১ সালের শুমারি। তখন ১৯৩১ সালে যখন ওই যে হিন্দু মুসলিম ব্যাপারগুলি খুব স্ট্রং হয়ে উঠলো, তখন দেখা গেল তখন কিন্তু আলাদা একটা ক্যাটাগরি ছিল তফসিলি সম্প্রদায়, যারা হচ্ছে নিম্নবর্ণের হিন্দু। হিন্দু ছিল, মুসলমান ছিল এবং তফসিলি সম্প্রদায় ছিল। কিন্তু তারপরে দেখা গেল কি, তো ১৯৪১ সালে এসে তফসিলি যারা ছিল ওনারা সব অনেক কমে গেল। ৮-১০ লাখ তফসিলি সম্প্রদায়ের লোকজন কমে গেছে। কারণটা কি? হিন্দু নেতারা গিয়ে কনভিন্স করছে যে তোমরা হিন্দু হয়ে যাও। যখন শুমারি হবে, শুমারির মধ্যে তোমরা হচ্ছে হিন্দু নাম লেখাবা। এবং ওনারা তখন তফসিলি থেকে হচ্ছে হিন্দু হয়ে গেছে। যেমন আগের দিনে আমাদের ছোটরাও দেখছে যে মেথড যারা ছিল এরা তো আলাদা জাত ছিল, এরা যে হিন্দু ছিল তা তো না। কিন্তু আমার ধারণা ওনারা এখন সবাই হিন্দু হয়ে গেছেন, মানে যারা তফসিলি সম্প্রদায়ের লোকজন ছিলেন আর কি। তো এইরকমের একটা শুমারির একটা ক্যাটাগরি তো করা হয়েছে। এইগুলি খুব ইম্পর্টেন্ট আর কি, এই যে শুমারিগুলি ঘটে। যেমন ধরেন এখন যদি একটা হয়, সার্ভে হয় যে আসলে আপনি কারে ভোট দিতে চান, বিএনপিরে ভোট দিতে চান, বা নাগরিক কমিটির ভোট দিতে চান, জামাত ইসলামকে ভোট দিতে চান, এবি পার্টিকে ভোট দিতে চান, কাকে ভোট দিতে চান? তো এরকম ক্যাটাগরি হইলে তো ১০০ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আরেকটা ক্যাটাগরি এখানে ইনসার্ট করেন যে আমি ভোটই দিতে চাই না, হ্যাঁ? বা হইতেছে কোনো দলই আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। সেখানে দেখা যাবে একটা মেজর অংশ হয়ে যাবে, 30-40% হয়ে যেতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি এখন রেডি না, বা আমি ভোট তো দিব কিন্তু হইতেছে যে আমি স্টিল নট কনফিডেন্ট। মানে এরকম একটা ক্যাটাগরি যদি ইনসার্ট করেন তাহলে দেখা যাবে পুরো সার্ফেটাই অন্যরকম হয়ে যাবে। তো ওনারা হইতেছে এই যে সামারিগুলি হইছে, মানে মুসলমান কিভাবে হইছে আর কি,
ওনারা যে মুসলমান ছিলেন না তা না। ওই বাংলাদেশে তো সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে এরা মুসলমান কিন্তু নামাজ পড়ে না। ইসলামিক কায়দা কানুন জানে না। পারফেক্ট মুসলমান না। তো আমার ধারণা ওই যে ইটনের যে বা অসীম রায়ের যে জায়গাগুলি আছে, সেই জায়গাগুলিকে আমি অস্বীকার করতেছি না। কিন্তু আমার মনে হয় যে এখানে আরও ডেপথে যাওয়ার একটা সম্ভাবনা গুলা রয়ে গেছে আরকি। যেমন ধরেন বা এখনকার সময়ে বা কিছুদিন আগেও কি হয়, আপনি যার বাড়িতে হচ্ছে কামলা খাটেন দেখা যায় সেই লোকটাকে যদি বলা হয় যে বিএনপিতে ভোট দিবি, তার তো দিতে হবে। তো এইরকম ব্যাপার স্যাপার হয়ে যায় যে ধরেন সে যে তার মালিক যেহেতু মুসলমান, সেও তো আসলে হিন্দুর জায়গাতে তো সে একটু মুসলমান হইতেই পারে। মানে এখানে তো আসলে তেমন বড় কোনো ডিফারেন্সের জায়গা ছিল না আই গেস। তো এই রকমের অনুমানগুলি সম্ভাবনাগুলি আসলে তৈরি হয়ে উঠতে পারে। মানে আমার পয়েন্টটা এখানে হইতেছে যে ফার্দার আলোচনাতে তো যাওয়াই যায়। এই যে সরকারি ভাষ্যগুলি তৈরি হইছে, এই যে শুমারিগুলি তৈরি হইছে, ক্যাটাগরাইজেশনগুলো হইছে ধর্মের ব্যাপারে, সেই জায়গাগুলিকে আসলে ফিক্সড ধইরা নেয়া হইছে। সেই জায়গাগুলি তো আসলে ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আরেকটা ক্রুশিয়াল পয়েন্ট যেটা উনি আসলে বা সবাই মোটামুটি ইগনোর করে গেছেন, সেটা হচ্ছে ভাষার জায়গাটা। দেখেন, সংস্কৃত লোকজন কিন্তু আসলে বাংলা ভাষাকে মনে করতো যে বাংলায় সংস্কৃত শ্লোক লেখা হইতেছে পাপ, এবং ওই জায়গা থেকেই কিন্তু আসছে যে আসলে ওই বাংলা ভাষায় আসলে সাহিত্য করা যাবে না। সাহিত্য করতে হইলে আপনাকে ইসলাম জানতে হইলে আপনাকে আরবিতে যাইতে হবে, আরবি, উর্দু, ফার্সি এগুলিতে যাইতে হবে। তো বাংলা ভাষার প্রতি যে একটা জায়গা, সেটা তো আসলে শুধুমাত্র হিন্দু মুসলিম দুই জায়গা থেকেই ছিল, শাস্ত্রের জায়গা থেকে, মানে শাস্ত্রের জায়গা থেকে ছিল আর কি। তো বাংলা ভাষার যে একটা ঘটনা, এটা হচ্ছে মৌখিক ভাষা। মানে এটার লিখিত রূপটা কিন্তু যখনই আসছে, তখন জিনিসটা কিন্তু অনেক বেশি কি বলবো যে টেম্পার্ড হয়ে গেছে আর কি। এক তো হইতেছে ভাষার জায়গাটা থেকে দেখা হইতো না, আরেকটা হচ্ছে ভাষার জায়গাটা কিভাবে তৈরি হয়েছে। তো এখানে ভাষার আলাপটা পুরোপুরি মিসিং। আমার ধারণা এইটারও একটা রোল এখানে আছে বা থাকতে পারে। আর এই জায়গা থেকে আসে আসলে ওই সাহিত্যের বিচারটা। ওই সময়ের যেই জায়গাগুলা ছিল, মানে তখনকার তো আসলে কি বলবো যে মানে তেমন কোনো নমুনা নাই। হ্যাঁ? আর্কিওলজিক্যাল কোনো জিনিস খুব কম আছে, যেটার ভিতর দিয়ে আসলে বোঝা যায় যে মানে তখনকার সমাজ কি ছিল। এই কারণে ওনারা কিন্তু হচ্ছে সাহিত্যের জায়গাটাতে গেছে আরকি। মানে সাহিত্যের এলিমেন্টসগুলিতে গেছেন। তো আমার কাছে মনে হয়েছে এই সাহিত্যের জায়গাগুলিকে আসলে লিটারারি ক্রিটিসিজমটা এই কারণে ইম্পর্টেন্ট হিস্ট্রির জায়গাতে। আমার ধারণা সাঈদও যে আসলে ওরিয়েন্টালিজমের জায়গাটাকে লোকেট করতে পারছেন, সেখানে ওনার যে আসলে সাহিত্য বিচারের একটা ঘটনা আছে। কিন্তু আমার মনে হয়েছে হাসান মাহমুদ এই জায়গাটাতে ইতিহাস বিচারের জায়গাতে, সাহিত্য বিচারের জায়গাটাতে খুব বেশি স্ট্রং কোনো পয়েন্ট মেক করতে পারেন নাই আর কি। ১৪৮ নম্বর পেজে এরকম একটা জায়গা আছে যে উনি মুসলমান কবিরা কি করতেছিল সেটা নিয়ে বলতেছিলেন যে মুসলমান কবিগণ তাই জনতার পরিচিত চরিত্রগুলোর মধ্যে দিয়েই ইসলামী সত্তা তথা আল্লাহ, নবী, রাসূল ও অন্যান্য কাহিনী সত্তাকে বর্ণনা করেছেন, যাতে লোকজন সেগুলি সহজেই বুঝতে পারে। বা জুলেখার যে রূপ বর্ণনা করেন, সেখানে সকল উপমা বাংলার রাধাকৃষ্ণের কাহিনী রাধার সাথে হুবহু এক। তো মানে বলতেছেন যে জুলেখা আর রাধা যেন একই ঘটনা। তো এখন সাহিত্যের হিস্ট্রিতে কি হয়, সাহিত্যে আমি দেখি যে আলাদা একটা ধরেন ঘরানা আছে। ওই ঘরানাতে আপনি যাইতে হইলে আপনাকে আগের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনটাকে বাদ দিয়ে আপনি হুট করে তো একটা কিছু করে ফেলতে পারেন না। এখানে অডিয়েন্সের একটা ব্যাপার আছে, আপনি কার জন্য সেটা বলতেছেন। তো সুতরাং অডিয়েন্সের একটা ব্যাপার তো থাকবেই। সে ধরেন আপনি যদি আমি ওই অনলাইনে এগুলো হয়, এখন দেখবেন যে হইতেছে যে আপনি আসলে ডায়াবেটিসের রোগে আপনি কি খাবেন। এখন আপনি যদি বিদেশি টিয়ে দেখেন, ওনারা যেসব ফলমূলের নাম বলে, এগুলি তো আমাদের সাথে মিলেই না। এখন আপনাকে বলতে হবে আসলে কাঁঠাল খাইতে পারবো কিনা, কামরাঙা খাইতে পারবো কিনা, পেয়ারার কি অবস্থা। আপনাকে তো আসলে লোকাল এলিমেন্টগুলি দিয়ে এই কথা বলতে হবে। মানে লোকাল এলিমেন্টের বাইরে যাওয়াটা তো আসলে পসিবল না। তো সাহিত্যের বিচারের বেশ কিছু জায়গা আছে, আমার মনে হয়েছে যে এই জায়গাগুলি আসলে ফ্লারিশড হয় নাই আর কি। তো আমার যদি মানে অবজারভেশনের জায়গাগুলি বলেন, অবজারভেশনগুলো হইতেছে যে আসলে এই বইয়ে
মানে এবং অন্যান্য যে দুইটা রেফারেন্স আসছে অসীম রায় এবং হচ্ছে ইটনের, ওনারা হচ্ছে ধারণাগুলির ব্যাপারে খুব একটা ক্রিটিক্যাল হন নাই, যে ধারণাগুলিকে ওনারা ডিল করছেন, যে ন্যারেটিভগুলিকে ওনারা ভিতর দিয়ে ওনারা এক্সপ্লেন করছেন, সেই ন্যারেটিভগুলির ব্যাপারে ওনারা খুব বেশি ক্রিটিক্যাল না। আর হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সরকারি ডেটাগুলি আছে, যে ক্যাটাগরিগুলি আছে, সেই ক্যাটাগরিগুলির ব্যাপারে ক্রিটিক্যাল হইলে আমার ধারণা আরও নতুন কিছু আসলে এখানে চোখে পড়বে। তারপরে ভাষা আর সাহিত্যের ব্যাপারগুলি তো আছেই। তো আমি এই যে ক্রিটিক করতেছি, এখন আমার তো নিশ্চয়ই একটা বেস থেকে আমি কথাগুলি বলতেছি আর কি। আমার বেসটা কি সেটা যদি আমি বলি আর কি, আমি বরং দেখি যে ওই যে আহমেদ ছফার জায়গাটাতে এখানে কিছুটা রিলেভেন্স থাকতে পারে। ওনার যে বাঙালি মুসলমানের মন, এটা আনডাউটেডলি হচ্ছে একটা ওই যে হিন্দু সুপিরিয়রিটি এবং বাঙালি মুসলমানের একটা ইনফিরিয়রিটির একটা দলিল আর কি, ওই ন্যারেটিভেরই ঘটনা। ওইখানে হইতেছে যে উনি ওই পুঁথি সাহিত্য কত খারাপ সেটা নিয়ে উনি বলছেন, যে এক্সাজারেশনই হইতেছে পুঁথি সাহিত্যের ঘটনা। তো দেখেন, এক একটা আমি যেটা বুঝি যে এক একটা সাহিত্যের এক একটা মানে টেন্ডেন্সির জায়গা থাকে, যে ধরেন ইউরোপিয়ান মডার্ন পোয়েট্রি যেটা, এইটা হইতেছে যে খুব লিন অ্যান্ড থিন হইতে হবে, অল্প কথায় অনেক কিছু আপনাদের বুঝাইতে হবে, ইমেজ দিয়ে, উৎপ্রেক্ষা দিয়ে, না বলা দিয়ে অনেক কিছু বলতে হবে। এইটা হইতেছে ইউরোপিয়ান সাহিত্যের একটা যে খুব কন্টেন্ট, খুব কনসাইজ কিছু জিনিস হবে। কিন্তু বাংলার পুঁথি সাহিত্য হইতেছে, এটা তো আসলে লেখা হয় নাই, এটা হইতেছে গাওয়া হইতো। হ্যাঁ, পুঁথি আপনাকে শুরু করে পড়তে হইতো। তো এটা পড়ার মধ্যেই হচ্ছে সুরের একটা এক্সাজারেশন থাকতে হইতো, কাহিনীর অনেক এক্সাজারেশন থাকতে হইতো। আপনি কথা বলতে গেলেও দেখবেন যে অনেক সময় আসলে কথা বলা জিনিসটা অনেক বাড়ায়া বলা হয়, কিন্তু আমি যদি লিখতে যাই তখন কিন্তু আমি আসলে অনেক কিছু একটু গুছায়া টুছায়া লিখবো। তো দুইটার মধ্যে তো ডিফারেন্স আছে। তো এই কারণে পুঁথি সাহিত্য খারাপ আর ইউরোপিয়ান কবিতা ভালো, এইটা তো খুবই মানে কি বলবো যে বাজে ধরনের তুলনা হয় আর কি। তো কিন্তু ওই আহমেদ ছফার যে জিনিসটা ছিল, উনি একটা জায়গায় বলতেছিলেন, মানে আমি যেটা ওনার প্রতিভার জায়গা বইলা দেখি, উনি হচ্ছে অনেক সময় ফাঁকতালে কি বলবো যে একটা ইম্পর্টেন্ট কথা বইলা ফেলেন। মানে এখন উনি এটা সম্পর্কে কতটা সচেতন বা ওই জায়গাগুলিতে উনি আসলে খুব বেশি আগান নাই এরকম মনে হয়। যেমন উনি একটা কথা বলছেন, যে কথাটা খুবই জরুরি এবং এটা আসলে এক্সপ্লেন করার মতো আর কি। যেমন একটা লাইনে এরকম, যে হিন্দু বর্ণাশ্রম প্রথাই এ দেশের সাম্প্রদায়িকতার আদিমতম উৎস। তো এইটা আমি এটা কি সাম্প্রদায়িকতার আদিমতম উৎস না? আমাদের এখানে আমি যেটা ফিল করি যে সোসাইটি চলতে আসলে জাত প্রথার ভিতর দিয়ে। এখানে জাত প্রথাটা ছিল ক্রুশিয়াল একটা ঘটনা। আপনি যদি বাংলাদেশের সমাজের ধর্মের কথা আলাপ করতে চান, আপনারে আমি মনে করি শুরু করতে হবে আসলে জাত প্রথা দিয়ে আর কি। তো এখানে জাত প্রথা নিয়ে তেমন কোনো কথা নাই, যে এই যে নিচু জাতের বা আদিবাসীরা ছিল, হ্যাঁ, তো দেন ওনারা কিন্তু এলিনেটেড একটা জায়গাতেই ছিল। ওনাদের আসলে হিন্দু ধর্মের লোক ওনারা ছিলেন না আর কি, বরং নানান জাতের লোক ছিল আর কি। সে প্রফেশন অনুযায়ী হোক, আর হইতেছে যে আপনার বিলিভ অনুযায়ী হোক আর কি। তো আবার হইতেছে যে আপনি ওই যদি শিকারের যে সমাজ ছিল, হ্যাঁ, পাহাড়ি সমাজ, মানে যারা শিকার কইরা হইতেছে যে করতো, মানে লাইভলিহুড করতো, তারা যখন আসলে কৃষি সমাজে আসলে কনভার্ট করলো, ইন দ্য মিন টাইম হইতেছে যে কিন্তু এই ধর্মের জায়গাতে, আচার বা কালচারের জায়গাতে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে। তো ওই জায়গাগুলো আমি দেখি যে আসলে মিসিং একটা পয়েন্ট আর কি। এইটা হইতেছে আমার কথা। আপনি যদি আসলে বাঙালি মুসলমানের আইডেন্টিটির কথা আসলে শুরু করতে চান, আমার ধারণা শুরু করতে হবে আসলে জাত প্রথার যে সেন্টার থেকে আর কি। তাইলে হইতেছে হিস্ট্রির ক্রনোলজিটা আমার ধারণা আরও বেটার বোঝা যাবে। এখানে আরেকটা প্রশ্ন ওনার ছিল, যে সেটা হইতেছে যে কেন মুসলমান হইতে চাইছিল, কেন ওনারা হিন্দু হইতে চান নাই আর কি। আদিবাসী যারা ছিলেন, যারা হচ্ছে কৃষিকাজগুলি করতেন, হ্যাঁ, যারা বিভিন্ন জাতের লোক ছিলেন আর কি। হ্যাঁ, তো আমার কথা হইতেছে যে আসলে তখন আসলে হিন্দু হওয়ার ব্যাপারটাই ছিল না। আপনাকে হইতেছে উঁচু জাতের লোক হইতে হবে। এখন সবসময় উঁচু জাতের লোক হওয়া তো সম্ভব না। টাকা পয়সা দিয়া, ব্রাহ্মণকে দিয়া আপনি একটা ওই পূজা টুজা কইরা আপনি হয়তো অন্য জাতে চলে যেতে পারলেন, কিন্তু এইটা তো আসলে ম্যাথস লেভেলে সম্ভব না।
তো সুতরাং দেখা গেছে যে আসলে হওয়াটাই মানে মুসলমান হয়ে যাওয়া মানে হইতেছে যে আসলে জাত প্রথা থেকে বাইর হয়ে যাওয়া। আমি দেখি যে এখনো হিন্দুদের যে গ্রিভেন্সটা মুসলমানদের প্রতি, সেটা হচ্ছে জাত প্রথা না মানার জায়গাটা থেকে। হ্যাঁ, যে আমি জাতের এই যে হিসাব কিতাব এর থেকেই বাইরে হয়ে গেলাম, যা তোর মানে জাত নিয়ে তুই থাক আর কি, এই টাইপের একটা ঘটনা। তো এইটা তো আসলে খুবই মানে কি বলবো যে স্ট্রং একটা স্ট্রাগলের জায়গা। আমার ধারণা এই জায়গাটাকে লোকেট করা হয় নাই আর কি। এটা শুধুমাত্র সহজ বলে বা ইকোনমিক্যাল কারণে এরকম ব্যাপার স্যাপার তো আছেই, কিন্তু তার বাইরে এই যে জাত প্রথার একটা অস্বীকারের জায়গা, সেখান থেকে আসলে মুসলমান বইলা দাবি করা, এইটারও একটা ঘটনা এখানে থাকতে পারে আর কি। থার্ড আর একটা জিনিস ছিল ওই যে এটা সরকারি ব্যাপারের সাথেই হইতেছে জড়িত। হ্যাঁ, যে এখানে একটা উদাহরণ ইটনও দিচ্ছেন, এবং এখানে বলা হয়েছে যে একটা মাজার করার জন্য বা একটা মসজিদ করার জন্য হইতেছে মোগলদের কাছ থেকে জমি টমি নেওয়া হয়েছে। তো আমার কথা হইতেছে যে আসলে এই মসজিদগুলি গেল কই? এত এত মসজিদ তো আসলে থাকার কথা। তো এইটা আসলে অনেকটা সরকারি হিসাবে জমি পাওয়ার মতো মতো করে ঘটনা আর কি। তো মানে আমার কথা হইতেছে যে একটা সেন্টার হয় নাই, একটা মসজিদকে সেন্টার করে হচ্ছে কমিউনিটি গইরা উঠে নাই, এই রকমের ব্যাপার না। কিন্তু আমার কথা হয়েছিল যে এইটা অনেক বেশি হয়তো সরকারি দলিলপত্রের ঘটনা কিনা সেটা এক্সামিন করার একটা ব্যাপার আছে। তা নাইলে আমরা এখানে 400-500 বছরের পুরনো, মানে ধরেন 1600 শতকের ঘটনা যদি হয়, 1700 শতকে, 1800 শতকের তো, 18 শতকের তো আসলে প্রচুর মসজিদ টসজিদ এখানে পাওয়ার কথা। কিন্তু ওই তো এখানে তো ল্যান্ডও তো প্রচুর ঝড় সাইক্লোন এগুলি হয়েছে, এগুলি থাকার কথা না। কিন্তু এই জায়গাগুলা মানে আমার কাছে ওই যে সরকারি দলিলের জায়গাটাকে মানে ইনকোয়ারি করার জায়গাটাতে একটা গ্যাপ আছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি। তো এইটা একটা ঘটনা আর কি। আমার মনে হয় যে এই তিনটা জিনিস আসলে জায়গা থেকে যদি দেখি, আমার ধারণা আর একটু বেটার এবং ওয়াইডার কোনো আসলে হিস্ট্রির জায়গাতে যাইতে পারি আর কি আমরা। এই একটা ব্যাপার। আরেকটা লাস্টলি উনি যে সাজেশন দিছেন যে কিভাবে আসলে জাতি রাষ্ট্র হইতে হবে, আমার কাছে আমি এই জায়গাটাতে একটু স্কেপটিক্যাল হইতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এই জাতি রাষ্ট্র হওয়ার চেষ্টাটা না করাটাই ভালো। হ্যাঁ, এই আলাপটা নানান দিক দিয়ে কম মানে প্রবলেমেটিক আর কি। বরং আমি এখানে বেশ কয়েকবার বলছিও যে একটা রিজনাল কোহেরিয়েন্সের জায়গা যদি তৈরি করা যায়, সেই জিনিসটা বেটার হয় আর কি। আর একটা ব্যাপার হইতেছে যে ওই এটা একদম প্রথমেই বলা যাইতো, মানে উনি আসলে আমার মনে হচ্ছে যে এজ এ অ্যাকাডেমিশিয়ান উনি হইতেছে যে একাডেমিক পদ্ধতিতে অনেক বেশি জোর দিচ্ছেন, যে পদ্ধতি না জানলে তো আপনি আসলে চিন্তা করতে পারবেন না। তো আমার কথা হইতেছে যে দেখেন, মানে পদ্ধতি চাই নাও যে আপনি আবিষ্কার করে ফেলতে পারবেন, সেটাও কিন্তু ঘটে না আর কি। মানে বাংলাদেশে তো আসলে হিস্টোরিয়ানের অভাব নাই যারা হিস্ট্রিতে পড়তেছেন, বা ধরেন বাংলাদেশ নিয়ে প্রচুর টিয়ে করছেন, স্টাডি টাডি করছেন। কিন্তু দেখেন ওই যে এই দুইজনের নাম ছাড়া তো আর তেমন কারো, অসীম রায় এবং হইতেছে ইটনের বাইরে আর কারো তো আসলে রেফারেন্স ওইভাবে দেয়া যায় নাই। তো সুতরাং পদ্ধতি জানলে তো ভালো, কিন্তু আমার কথা হইতেছে অর্গানিকভাবেও অনেকে চিন্তা করবেন, কিন্তু অর্গানিকভাবে চিন্তা করবেন বললেই হইতেছে যে জিনিসগুলি খারাপ, মানে ওনারা চিন্তা করতে পারবেন না। এই জায়গাটাতে মানে না হয়ে থাকাটা মনে হয়, স্ট্রিক্ট না হয়ে থাকাটা মনে হয় ভালো। আমার ধারণা উনি দু এক জায়গাতে একটু মনে সরতেও চাইছেন আর কি, এরকম দেখা গেছে যে হইতেছে বলতেছেন যে এটা তো খুব একটা মানে একাডেমিক্যালি তো হয়তো চিন্তা করছেন, কিন্তু আসলে একাডেমিক্যালি চিন্তা করছেন বলে যে নতুন চিন্তা করতে পারতেছেন, পদ্ধতি জানেন বলে ভালোভাবে ডিল করতে পারতেছেন, তা তো সব সময় না আর কি। তো এই হইতেছে আমার কথা। তো এই বইটার সম্পর্কে ওভারঅল যদি বলি, এইটা আসলে হইতেছে যে অসীম রায় এবং হচ্ছে ইটনের যে আর্গুমেন্টটা আছে সেটার একটা ভালো সামারাইজেশন, এবং সেটার বেসিসে হচ্ছে হাসান মাহমুদ কিছু কথা বলার চেষ্টা করছেন। এবং মেন ঘটনা হইতেছে ওই যে এইসব জিনিস একটা একাডেমিক ট্রুথ, আমার ধারণা মানে সত্যি হওয়ার পরেও সেটা আসলে পাবলিকলি অ্যাকসেপ্টেড হইতে একটু সময় লাগে আর কি। কিন্তু আমাদের এখানে এই জায়গাগুলিকে যেহেতু পলিটিক্যালি অ্যালাইন্ড ছিল না, মানে এই যে ধরেন নিম্নবর্ণের হিন্দু থেকে হচ্ছে মুসলমান তৈরি হয়েছে, হ্যাঁ, এই জায়গাগুলিকে যতদিন পর্যন্ত জাগায় রাখা যায়
এই ধরনের ন্যারেটিভগুলি, সেগুলি তো আমাদের আসলে যে প্রো ইন্ডিয়ান ন্যারেটিভটা ছিল সেটার সাথে তো আসলে অ্যালাইন্ড ছিল, যার ফলে এগুলি অনেক আগে থেকে ধরেন ওই 15-20 বছর আগের ঘটনা, এগুলি আসলে তৈরি হয়ে আছে, মানে জিনিসগুলি একাডেমিক্যালি আলাপের মধ্যে আসছে, কিন্তু তারপরেও দেখা যাইতেছে যে এগুলি আমাদের এখানে আলাপ আলোচনার মধ্যে ছড়ায় নাই। তো আমার মনে হয়েছে যে সেই দিক দিয়ে এটা একটা ভালো কাজ হয়েছে, যে আমাদের যদি এখন আসলে সমালোচনা করতে হয় বা তাইলে এই পর্যন্ত আমরা যা কিছু জানি সেটার বেসিসে তো করতে হবে। মানে ধরেন বঙ্কিমের কথা, সফার কথা, এটা ওনারা ওনাদের হিস্ট্রিক্যাল মোমেন্টে যে রেফারেন্সগুলি অ্যাভেলেবল ছিল সেই রেফারেন্সের বেসিসে কথা বলছেন, কিন্তু এখন ওই হিস্ট্রিক্যাল রেফারেন্সগুলি তো আর রিলেভেন্ট না। এখন আমরা যদি আসলে এই যে এই পয়েন্টে কথা বলতে চাই, তাহলে তো আসলে অসীম রায়ের জায়গাতে, ইটনের জায়গাটাতেই আমাদেরকে কথা বলতে হবে আর কি। তো এই বলার কাজটা হাসান মাহমুদ করছেন, আমার ধারণা এটা একটা পজিটিভ ঘটনা হয়েছে আর কি। কিন্তু উনি আমি মানে বলার চেষ্টা করছি যে উনি আরও কোন কোন জায়গাতে আসলে ক্রিটিক্যাল হইতে পারতেন। আমার ধারণা ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলিকে আমরা যদি এক্সপ্লোর করতে পারি, আমার ধারণা এই কোশ্চেনের জায়গাটা, এটাকে আরও এক্সপ্লোর করা সম্ভব হবে। তো এই আর কি আমার কথা।